আমি আমার জীবনের কাহিনী নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা। তো যতটুকু আমি বলেছিলাম তারপর থেকে আমি এটা আবার বলবো। তো আমার জন্মদিনের দিন ওরকম একটা ফোন পেয়ে, মানে স্পিকারে যেই মুহূর্তে শুনলো বাবাই এরকমভাবে একটা কথা, তো বাবার মনটা পুরোপুরি ভেঙে গেল। আর সত্যি কথা বলতে কি, মানে জ্ঞান হওয়ার পর থেকে মিন্স যখন থেকে সে বুঝতে শিখেছে আর কি। হ্যাঁ, তখন থেকে ও শুধু দেখিয়েছে যে আমার উপর যে কষ্টটা হয়, হ্যাঁ, আমাকে কীভাবে অপমান করে, আমার কষ্ট, আমার কান্না, আমার দুঃখ সব কিছু দেখে বাবাই না বড় হয়েছে। তো যে কোনো কারণেই হোক, আমার ব্যাপারে বাবাই খুব সফট মাইন্ডেড। আর প্রথম থেকেই দেখেছে ওর, মানে ঠাম দাদার কেমন ব্যবহার আমার সাথে করে, আমায় কোনো মূল্য পর্যন্ত দেয় না। তো তারপরেও বাবাই কথাবার্তা বলতো ঠিকই, কিন্তু সেদিনে আমার যেদিন জন্মদিন ছিল ওইরকম একটা কথা শোনার পর বাবাই নিজেকে পুরোপুরি গুটিয়ে নিল। আর বাবাই তো খুব চাপা স্বভাবের। ওর বাবাকে কিছু বলতে চায়নি প্রথমে। ওর বাবা সেদিন কাজে ছিল ওই মুহূর্তটা। বাড়িতে আসার পরে যখন দেখলো পুরো থমথমে নিস্তব্ধ, পুরো চুপচাপ, তো বাবার বাবা এটাই জিজ্ঞেস করেছিল যে কী এমন হয়েছে, কী হয়েছে কি। তো তখন তাকে মোটামুটি পুরোপুরি ডিটেলসে বললাম ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু অদ্ভুত ব্যাপার, বাবার বাবা উল্টো দেখলে আমাদের ওপর রাগ করলো। আমরা নাকি ফোনে ওনাকে আবোল তাবোল কথা বলেছি, মানে অলরেডি ছেলেকে লাগানো হয়ে গেছে এইসব কথা, উনি উল্টো এইসব কথা বলেছেন। অথচ উনি তার ছেলেকে ফোন করে তখন বলেছেন যে আমরা ওনাকে নাকি খারাপভাবে কথা বলেছি, অপমান করেছি। তো হয়ে গেল। তো সেই সেই সময়টা তো হয়ে গেল। বাবাইও বলে দিল আমার পক্ষে সম্ভব না এইভাবে কথা বলা, যে আমার মাকে এরমভাবে কথা বলে, মাকে অপমান করে, এত বাজেভাবে কথা বলে। জন্মদিনের দিন পর্যন্ত মানুষ অন্তত এইটুকু তো অন্তত মানুষের একটা আছে বোধ, একটা জন্মদিনের দিন শত্রুকেও মানুষ উইশ করে, খারাপ কিছু বলে না। সেখানে এরকমভাবে কথা বলা হলো। তো ওর ন্যাচারালি খারাপ লাগলো, তার মাকে এসব শুনতে হয়েছে, মন খারাপ করেছিলাম খুব। সে আর কী করবো বলো। কপালে যদি তাদের ভালোবাসা স্নেহ না থাকে, তো সেটা তো আমি জোর করে কিছুতে আদায় করতে পারবো না। এবার আমার শাশুড়ি মা যখন অসুস্থ হয়েছিলেন, মানে সেই পিরিয়ডটায় আর কি, প্রচণ্ডভাবে যখন অসুস্থ হয়ে গেছিলেন, তো ওই সময়ের কথা তোমাদের আমি আগেই বলেছি যে রাত 1টার সময় উঠে আমাকে রুটি পর্যন্ত করতে হতো। রাত্রিবেলা যখন আমরা ডিনার করতাম তখন আমাদের সাথে উনি খেতেন না, আলাদা করে ওনাকে ফল বলো, মিষ্টি বলো, তারপরে স্যুপ বলো, এগুলো করে দিতাম। তারপর তো এই ব্যাপারটা যে ঘরের মধ্যে ঢুকে উনি চারদিকে মেরে রেখেছিলেন। তো সেগুলো আমি এখন আর রিপিট করতে চাইছি না, আমার আগের ভিডিওতেই আছে। হ্যাঁ, তো শাশুড়ি মা যেহেতু টাইফয়েড হয়েছিল, ওনাকে তো প্রত্যেক দিনই প্রায় রক্ত নিয়ে যেত, মানে ব্লাড টেস্ট হতো। এবার বাবার বাবা যদি কাজ থেকে ফিরে আসতো তাহলে বাবার বাবা রিপোর্ট নিতে যেত, নইলে আমার শ্বশুরমশাই রিপোর্ট নিতে যেতেন। হ্যাঁ, কেননা অনেক সময় কী হতো, বাবার বাবা রাত 9টা বেজে যেত, আর ওই বড়বাজারের ওইখানটা প্রচণ্ড জ্যাম হতো আর কি, ওটা বরাবরই হচ্ছে, জ্যাম হয়। তো তারপরে আবার ট্রেন পেলে ট্রেনে আসতো, এই করে ওনার মোটামুটি অনেকটাই বেঁচে যেত। তাই অনেক সময় ওই বললাম শ্বশুরমশাই হচ্ছে আমার শাশুড়ি মায়ের রিপোর্টটা নিয়ে আসতো, ব্লাড রিপোর্টটা নিয়ে আসতেন। ঠিক এরকমই একদিন কী হয়েছে, আমার মানে উনি আগে রান্নাঘরে ঢুকেছেন, একবার ওনার চা খাওয়া হয়ে গেছে, মানে নিজে থেকে আগে, আমি করার আগেও না নিজে থেকে আগে চা খেয়ে নিত ওরা, তারপরে আমি আবার গিয়ে করতাম। তা আমি চাটা করার সময় মনে হচ্ছে আমার কী বলতো, খুব মানে স্মেল পাচ্ছি, গ্যাসের গন্ধ পাচ্ছি আমি রান্নাঘরে। তারপর আমি একটা দিকে খুব সজাগ ছিলাম। কী বলো তো, রায়গঞ্জে থাকাকালীন যখন মানে আমার শাশুড়ি থাকতেন,
এই জিনিসটা উনি করতেনই। মানে কি বলো তো, মানে গ্যাসে ধরো কোনো কাজ হয়ে গেল বা আমি কোনো কাজ করে করে নিলাম গ্যাসে, আমরা কি করি পেছনে মানে একদম নিজের নবটা সকালবেলা চালিয়ে দিতাম, রাত্রিবেলা শোয়ার আগে হচ্ছে সেটা আবার রেগুলেটর আর কি, ওটা আবার রাত্রিবেলা রেগুলেটর বন্ধ করে শুতাম। বারবার ওই যে খোলা বন্ধ রেগুলেটর করতাম না। এবার রায়গঞ্জে এই ব্যাপারটা কী হয়েছিল তো, যিনি মানে প্রত্যেক দিনই প্রায় এই জিনিসটা করতেন। আমার ধরো রান্না করা হয়ে যেত, উনি তো কোনো কাজ কখনোই করতেন না। এবার উনি কী করতেন না, আমি খেয়াল করতাম প্রচণ্ড গ্যাসের গন্ধ বেরোতো। আর শুধু তাই না, যখন আমি মানে নিজের নবটা তো অবভিয়াসলি খোলাই আছে, উপরটা যখন খুলতে যেতাম তখন দেখতাম কী বলো তো, যে ওভেনটা জ্বালানো না, মানে উনুন জ্বলছে না আগুন, কিন্তু অন করা উপরটা। মানে ন্যাচারালি তখন যদি অনেকক্ষণ গ্যাস বেরিয়ে যায়, আমি গ্যাসটা জ্বালে রীতিমতো অ্যাক্সিডেন্ট হবে আর কি। তো মাকে একদিন বলেছিলাম আমি এটা রায়গঞ্জে। তো তখন মা আমাকে একটা কথা বলেছিল যে বল, খুব সাবধান, সব সময় গ্যাস চেক করবি তারপর খুলবি। তো সেটা আমার মাথায় ছিল, কারণ এই অভ্যেসটা আমার শাশুড়ি মায়ের মানে বরাবরের অভ্যেস ছিল আর কি, ওই গ্যাসটা উপর থেকে অন করে বেরিয়ে আসা, যাতে গ্যাস বেরিয়ে যায় আর কি। তো এরকম একদিনের ঘটনা বলছি, যে বাবার বাবা তখন এসে পৌঁছয়নি, আর রিপোর্ট আনতে যেতে হবে। হ্যাঁ, তো ন্যাচারালি আমার শ্বশুরমশাইকে রিপোর্টটা আনতে হবে সেদিন। তো আগেই তো সকালবেলা বলো সন্ধ্যেবেলা বলো, আগেই ওনাদের অনেকবার চা খাওয়া হয়ে যেত, তারপর আমি আবার চাটা করতাম। তো আমি চা করতে উঠেছি, তো উঠে রান্নাঘরে দেখছি বলো তো কি, বাবাইকে দুধ দেবো, দুধ গরম করতে চা করতে উঠেছি। আমি উঠে না মানে রান্নাঘরে না প্রচণ্ড পরিমাণে না গ্যাসের গন্ধ পাচ্ছি। জানলা বন্ধ ছিল, তাতে করে জানলাটা খুলে দিলাম, ভীষণ গ্যাসের গন্ধ পাচ্ছি। তো গ্যাসের গন্ধ কোথা থেকে আসছে, ভীষণ গ্যাসের গন্ধ পাচ্ছি। তারপর দেখছি কি বলো তো, নিচের নবটা তো আমি সবসময় জ্বালিয়ে রাখি, তোমাদের বলেছি সকালে উঠে জ্বালিয়ে রাখি, রাত্রিবেলা শোয়ার আগে নিচের রেগুলেটরের নবটা বন্ধ করে দিই। হ্যাঁ, তো গ্যাসে ওভেনের যে আর কি নবটা, সেটা দেখছি দিকেই অন করা, ফু করে গ্যাস বেরিয়ে যাচ্ছে। তো উনি তো অনেকক্ষণ আগে চা খেয়েছেন ওনারা। এবার আমার দেখেই না মানে কী বলো তো, আমি কাঁপতে শুরু করেছি, হাত পা ঠান্ডা হয়ে গেছে আমার। আমি একবার ওনাকে ডাকলাম, মানে আমার শ্বশুরমশাইকে রান্নাঘরে ডাকলাম। এবার রান্নাঘরে ডাকার পরে উনি বলেছে হ্যাঁ কী হয়েছে বলো। আমি বলছে তুমি একটু আগে তো চা করে খেয়েছিলে। তো উনি বললেন হ্যাঁ খেয়েছি তো। তখন আমি ওনাকে বললাম যে তো গ্যাসটা তুমি কীভাবে বন্ধ করেছো, উপরের দুটো নবই হচ্ছে জ্বালানো, গ্যাসের মতো গ্যাস বেরিয়ে যাচ্ছে, তুমি আমাকে গ্যাস জ্বালানো শেখাচ্ছ নতুন করে, আমি এত বছর ধরে সংসার করছি, আমি বাড়ির সব কাজ করি। তা কোন কথায় কী হয়ে গেল। হ্যাঁ, মানে আমি তোমাকে শেখাচ্ছি না গ্যাস জ্বালানো, কিন্তু দুটো নব এটা তো লক্ষ্য করবে, অদ্ভুত ব্যাপার, জ্বালিয়েছে তো একটা দিক জ্বালিয়ে তো চাটা করছি, দুটো দিক তো তখন আমাদের লাগে না, কিন্তু গ্যাসের দিকেরই নব খোলা আছে। হ্যাঁ, তা আমি তো এটা শেখাচ্ছি না তোমাকে কিছু, আমি বলছি এগুলো যদি খেয়াল না করো। আরে বাবা সবই তো বুঝতে পারছি আমি, যে খেয়াল ও তো ইচ্ছে করেই করে দিয়ে গেছে এই জিনিসটা, যে ও ওর মাথায় এটা ছিল যে ও তো রিপোর্ট নিতে বেরিয়ে যাবে, আর ততক্ষণে আমি পরে যখন গ্যাসটা জ্বালবো তখন আমি রান্না করে আমি পুড়ে মরবো। এইটা মানে ও বাড়িতে থাকবে না, ওর কোনো দোষ হবে না, আমার শাশুড়ি অসুস্থ, আর ওইদিকে আমার এই ভেতরে করে আমার ছেলে আছে, তাহলে থাকলো কি বাড়িতে, কেউই থাকলো না, তো অ্যাক্সিডেন্টালি আমি পুড়ে গেছি এরকম। হুম, এটা কেন বলো তো মাথায় এলো জিনিসটা। ও তখন গিয়ে বাইরে ঘরে বসে পড়লো, বাইরের ঘরে ডিভানটাতে বসে পড়লো আমার শাশুড়ির পাশে। হ্যাঁ, তো আমি তাড়াতাড়ি করে বাবাইকে মানে বাবাইয়ের কাছে আসতে গেছি, তো তখন শুনছি রান্নাঘরে থেকে আর কি, আমার শ্বশুরমশাই আমার শাশুড়িকে বলছেন কত চেষ্টা করলাম, এবারেও মারতে পারলাম না। আর এই কথাটা আমার ছেলেও শুনেছে, মানে এতটাই কথাটা জোরে উনি বলেছেন না,
মানে ওই কথাটা শোনার পর আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে একেবারে। আমি রীতিমতো কাঁপতে শুরু করেছি। আমি ঘরের মধ্যে তাড়াতাড়ি করে চলে এলাম। চা করা, দুধ জাল দেওয়া সব বন্ধ। বাপের কাছে তাড়াতাড়ি করে চলে এলাম। আমার হাত পা পুরো ঠান্ডা একেবারে। হ্যাঁ, সে কাঁপছি রীতিমতো। এমনিতে আমার খুব মানে আমার ভীষণ কী বলো তো, একটু ভয় পাই বা কিছু সেরকম শুনলে না, বা উত্তেজিত হয়ে গেলে আমার একটা ব্যাপার হয়, আমি খুব নার্ভাস ব্রেকডাউন হয়ে যাই। আমার পুরো শরীর আমার কাঁপতে থাকে, অজ্ঞান অজ্ঞান লাগে, শরীর খুব খারাপ লাগে, হাত পা পুরো ঠান্ডা হয়ে যায়। হুম, তো ঘরের মধ্যে এসেছি, বাবাই তাড়াতাড়ি করে আমাকে বসালো। হ্যাঁ, তো জল খেতে বললো। তো বাবাই তো এই কথাটি শুনেছে। তো বললো যে আজকে বাবাকে বলবো আমি এটা, মানে যেটা হচ্ছে এই বাড়িতে, মানে এবার এখন একটা ব্যাপার শোনো, তোমাকে একটা মানুষ পছন্দ নাই করতে পারে, সব মানুষকে তো সবাই পছন্দ করবে তার কোনো মানে নেই, কিন্তু তোমার বউকে যে সুস্থ করে তুলেছে, তোমার বউকে যে রাত দিন সেবা করছে, প্রচণ্ডভাবে দেখছে, তাকে তুমি মারার প্ল্যান বরাবর করে এসেছো। শুধু তাই না, তাকে তুমি মারতে পারলে না বলে আফসোস করছো বসে বসে। মানে মনুষ্যত্ব থাকলে মানুষ এই জিনিসটা করে না, কখনই করে না। ভাবে যে যাই হোক, যা হয়েছে হয়েছে, এত বছর ধরে তো মেয়েটা তো করছে। মানে কী বলো তো, ওই সময়টা আমি কুণালকে বলেছিলাম, আমার বরকে, ওনাদের কিন্তু একটা সুযোগ ছিল, ওরা কিন্তু নতুন করে শুরু করতে পারতো, তাই না? কেন কি এত বছর পরও আমি যেভাবে ওনাকে সুস্থ করেছি, যেভাবে ওনার সেবা করছি, আমার শাশুড়ি মাকে যেভাবে দেখছি, যেভাবে খাবার দাবার টাইমে টাইমে দিচ্ছি, ওষুধপত্র দিচ্ছি, সব কিছু, হুম, চান চান তো করতো না, মাথা তো সেগুলোতেই হেল্প করছি, সব কিছু করছি আমি। হ্যাঁ, তাহলে সেই সময়টা যদি কোনো বমি করে ফেলতো, সেটা কাচাচ্ছি, মানে আমার নিজের শরীর খারাপ, আমায় ডাক্তার রেস্ট করতে বলেছে, তখন তো অবভিয়াসলি যে কোনো একটা মানুষের মন যদি থাকে, তার মন তো একটু হলেও নরম হবে। সেইখানে বসে তারা আমাকে মারতে যাচ্ছে, আর সেটা তারা সাকসেস হয়নি বলে আবার নিজেদের মধ্যে আলোচনা করছে, এবারেও প্ল্যান ভেস্তে গেল, এবারেও মেয়েটাকে মারতে পারলাম না। কি হলো, এরমভাবে মানে আফসোস করছে, এবারেও মারা হলো না, এবারেও মারতে পারলাম না এত চেষ্টা করে। চিন্তা করো, আমাদের তিনতলাতে না, আমাদের তো ফ্ল্যাট, এক একটা ফ্যামিলি থাকে। তো সেই সময় আমাদের তিনতলায় যে কাকু আছে, তিনি আমাকে স্নেহ করতেন, ভীষণ স্নেহ করতেন তিনি আমাকে। হ্যাঁ, তো তেনাকে গিয়ে আমি একদিন বলেছিলাম, তেনাকে তখন বলেছিলাম আমি গিয়ে, মানে কিছুদিন পর আমি গিয়ে বলেছিলাম। তো উনি বলেছিলেন যে এইরকম লোক এখানে আর অ্যালাউ করবি না, যারা এভাবে মারতে যায়, এরকম টাইপের মানসিকতা, আর তুই পুলিশে কমপ্লেন কর, এরপরে এলেই পুলিশে কমপ্লেন করবি। মানে কাকু রীতিমতো বলেছিল আমাকে এইভাবে। প্রথম কথা তো এইসব মানুষদের তো বাড়িতে ঢুকতেই দেওয়া উচিত না, যারা হচ্ছে এইভাবে বাড়িতে ঢুকে মারতে চায়। মানে অবাক হয়ে গেলাম আমি সেদিন, কী বলো তো, হাত পা ঠান্ডা হয়ে গেছে, কাঁপতে 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 বাবাই ফোন লাগালো আমার মাকে, আমি মায়ের সাথে কথা বললাম। হ্যাঁ, বাবার সাথে কথা বললাম। এবার আমি বুঝে উঠতে পারলাম না যে আমার দোষটা কোথায়। বললাম যে যেমন রায়গঞ্জে করতো এরকম, সেরকম কিন্তু এখানেও, মানে আজকে করলেও করে আবার আফসোস করছে যে মা এবারেও মারতে পারলাম না এত কিছু চেষ্টা করেও। তো আমার রীতিমতো শরীর খারাপ লাগছে, আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, কী করব? আমার মা, আমি জানি না, আমার মা ওদিক দিয়ে, তারপরে আমার বাবা ফোনের ওই সাইড দিয়ে, মানে মা ফোনটা ধরে আছে, বাবা আরও পেছন দিক দিয়ে, দুজনে আমার উপর উল্টো চিৎকার করতে শুরু করে দিল। মানে ওনারা এসেছে ব্রেন ওয়াশ করতো আমার মা বাবার। বুঝতে পারলাম ভালো মতো এই মা বাবার মাথাটা খেয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার এটা আমার লাগলো যে এই ছোটোবেলা থেকে তো আমাকে জন্ম দেওয়ার পর ছোটোবেলা থেকে তো এত দূর অব্দি বড়ো হয়েছি, আমাকে তো খুব ভালোভাবে আমার মা বাবা চেনে, তাহলে এই এই লোক কেমন, এনারা কেমন, সেটা আমার মা বাবা জানে, তাহলে আমাকে হঠাৎ করে এইভাবে বলছে কেন? তো আমার খারাপ লাগলো, আমি ফোনটা ছাড়লাম, ফোনটা ছেড়ে কান্নাকাটি করলাম। আগেও বুঝে গেছিলাম আমার কেউ নেই, সেদিনও তো বুঝেই গেলাম যে অবশ্যই আমার কেউ নেই। আর
যদি থাকে তাহলে ওই আমার বাবাই, মানে আমার জন্য আর কেউ নেই। যাই হোক, তো বাবাকে যখন বলা হলো ব্যাপারটা, ও আসার পরে সেদিন আমার ছেলে বলেছিল যে বাবা এগুলো কী হচ্ছে, ওনাদেরকে চলে যেতে বলো, ওনাদেরকে শিলিগুড়ি টিকিট কেটে দাও, ওনাদেরকে চলে যেতে বলো, মানে মোটামুটি একটু, তো উনি তো মোটামুটি সুস্থ হয়েই গেছে ঠাম, নইলে জেঠির বাড়িতে পাঠিয়ে দাও। জেঠি মানে আমার পিসির ছেলের বউ। হুম, তো জেঠির বাড়িতে পাঠিয়ে দাও এরকমভাবে, মানে আজকেরটা তো ভীষণ, মানে মানে আজকেরটা তো বলাই যায় না, মানে পুরো লিমিট ক্রস করে গেছে আজকে। এতদিন ধরে শুনছিলাম যে মাকে মরার কথা বলা, আর এখন তো দেখছি মাকে রীতিমতো মানে আমার সামনেই মারতে চাইছে। বাড়ি ভর্তি গ্যাসের মধ্যে ছড়িয়ে গিয়েছিল। হ্যাঁ, তারপরে আমার মায়ের ওপর তর্ক করেছে যে আমাকে তুমি গ্যাস চালানো শেখাচ্ছ। হ্যাঁ, সবই তো বোঝা যাচ্ছে ইন্টারন্যাশনালি করছে, তুমি এবার একটা ব্যবস্থা করো। অবাক কাণ্ড কি জানো, আমার বর কিছু ওনাদের তো বললোই না, কোনো রকমের স্টেপ নিল না, কোনো রকম পাঠানোর কোনো ব্যবস্থাও করলো না, কিচ্ছু বলে কিচ্ছু করলো না। বাধ্য হয়ে আমাকে জিজ্ঞেস করতে হলো আমার শ্বশুরমশাইকে, তোমরা কবে নাগাদ ফিরছো, তোমাদের কবেকার টিকিট কাটা? তো তখন বলে যে আমার তো এখনও টিকিট কাটা হয়নি, আমি তো এখানে এখনও অনেক দিন থাকবো বলে এসেছি, আমি তো সহজে এখন আমার টিকিট কাটা, আমার তো এখন আমি তো এখন যেতে পারবো না, আমি তো এখন যাবো না। তারপর আর কী করবো? তারপর তো প্রত্যেক দিন এই ব্যাপারটা ছিলই যে প্রচণ্ড পরিশ্রম, হেল্প তো এমনি কেউ করতো না, তারপর আবার প্রচণ্ড পরিশ্রম, তারপরে এইসব। সত্যি কথা বলতে কি জানো তো, এইসব মানুষের জন্য করতে ভালো লাগে, কিন্তু তারপর যদি দেখি মানুষ এতটাই বেইমান নেমখারাম, তারপরেও দেখো করার দাম না দিক, সম্মান না দেখা, না বাসুক, কিন্তু পরিবর্তে আবার মারার চেষ্টা করবে এইসব জিনিস, মানে আমি সেসব মানুষদের একদম পছন্দ করি না, তাদের ছায়া মারাই না। কিন্তু কি করব, তারা যদি এখন মুখ উঠিয়ে এখানে চলে আসতো, তার ছেলে জোর করে এখানে নিয়ে আসতো, আমি তো বলে কিছু করতে পারতাম না। তবে কি জানো তো, কোনো দিন, মানে তারপর ঠিক করে নিয়েছিলাম কোনো দিন ওই বাড়িতে আমি যাব না। শিলিগুড়িতে আমি কখনোই আর পা দেবো না। শুধু তাই না, মানে এনাদেরও যতটা পারবো আমি অ্যাভয়েড করব, আমি না আসার কথাই বলবো। তো তারপরে ওরা আবার বেশ কিছুদিন পর যখন ওরা ফিরে গেছিলো, মানে অনেক মাস পর আবার ফিরে গেছিলো, ফিরে যাওয়ার পর আবার প্ল্যান করেছে ওরা নাকি আবার সেই পিসশাশুড়ির বাড়িতে যাবে, সেই বম্বেতে যাবে আর কি, মেজো পিসশাশুড়ির বাড়িতে। তো ফোনে কথা তখন আমাকে বলেছিল, ফোনে কথা বলছিল যে আমি কদিন, আমি আর তোমার শাশুড়ি মা তোমার ওখানে থাকবো, সেখান থেকে মেজো বোনের বাড়িতে যাব, তারপর ফিরে এসে আবার অনেক মাস তোমাদের এখানে থাকবো। আমি বলে দিয়েছিলাম একটা কথা সঙ্গে সঙ্গে, না, তুমি বোনের ওখানে যাও, যেখানে যাও, যা করো, ডাইরেক্ট যাও, ডাইরেক্ট আসো, বোনের বাড়ি থেকে ডাইরেক্ট বাড়ি থেকে বোনের বাড়ি যাও, সেখান থেকে আবার ডাইরেক্ট তোমার বাড়িতে চলে যাও। এইখানে এখন আমার শরীর ভীষণ অসুস্থ, ডাক্তার বারণ করে দিয়েছে, তার মধ্যে আমার মায়ের হার্টপিস হয়েছিল, মানে সেই অবস্থায় আবার গিয়ে মাকেও দেখতাম, ভীষণ কষ্ট পেয়েছে সে সময় মা। আবার আমি বলছি আমার পক্ষে এখন তোমরা এলে, আমার পক্ষে এখন তোমাদের জন্য কিছু করা সম্ভব নয়, এমনি আমার শরীরটা ভালো না। হ্যাঁ, তো অনেক গালাগাল দিয়েছিল, অনেক খারাপ কথা বলেছিল, তো কি এমনি দেখো, ভালো কাজ করলেই গালাগাল শুনছি, ভালো কাজ করলেও মানে কটু কথা শুনছি, বাজে বলছে, আমাকে সহ্য করতে পারছে না, উল্টো আবার মারতেও চাইছে। তো বললো না, ফোনের পাশ থেকে 5টা খারাপ কথা তো আমার বয়ে গেল, সত্যি কথা বলছি, আমি তখন আর গায়ে লাগতো না, মানে আমি না শান্তি চাইতাম, শান্তি তো পেতাম না, শান্তি চাইতাম, ভাই ওরা আসা মানে হচ্ছে শান্তি চলে গেল। হুম, ব্যাস। তারপর তো আমার মা ভীষণভাবে অসুস্থ হলো, তারপর মাকে দেখাশোনা করলাম, সেখানে আবার তোমার মা প্রায় 1 মাসের ওপর হার্টপিসে ভীষণ কষ্ট। হ্যাঁ, মায়ের এই মাথায় হয়েছিল ব্রেনের গানটা, তো ভীষণ কষ্ট, মা ভীষণ জ্বালা যন্ত্রণা পেত, মাকে গিয়ে ওখানে তো রান্নাবান্না করে আমি নিয়ে যেতাম, ওখানে করতাম না, রান্নাবান্না নিয়ে যেতাম, ওখানে চাটা করতাম, তারপর মাকে খাওয়ানো, মায়ের বাসন টাসনগুলো মাজা, সব কিছু ওখানে করে আবার বাড়িটা করতাম, তার মধ্যে আবার ছেলেকে স্কুল পাঠাতে হতো, এত কিছু। তো সেই সময়টা আমার ভীষণভাবে চাপ পড়েছিল, ভীষণই চাপ পড়েছিল, আর আসার সময়টা আমি কোনো রকমের আমার মানে সেই রেস্টটা আমি একদমই পাইনি আর কি। তো তারপর তো ভীষণভাবে আমার শরীরটা গেল খারাপ হয়ে।
তো এতটাই খারাপ হয়ে গেল যে অপারেশন ছাড়া গতি থাকলো না, এবং সেটা আবার শেষ মুহূর্তে অপারেশন। তো ডাক্তারের কাছে গেলাম, প্রেশার প্রচণ্ড হাই বলে বললো যে তোমার তো অপারেশন এখন করা যাবে না, মারাত্মক হাই প্রেশার তোমার, প্রেশার কমানোর জন্য আবার ওষুধ দিল ঠিকই, কিন্তু আমার অদ্ভুত ব্যাপার, আমার প্রেশার খুব ফ্ল্যাকচুয়েট করে, যেটা ডাক্তারকে বলেছিল যে এইরকম পেশেন্ট আমি তো কম দেখেছি যে এইভাবে হচ্ছে প্রেশার মানে এতটা ফ্ল্যাকচুয়েট করে, এই হাই তপ করে আবার এই হচ্ছে লো হয়ে গেল, পড়ে গেল প্রেশার। হ্যাঁ, এরকম মানে খুব স্বাভাবিকভাবে আমার প্রেশারটা থাকে না, এখনও সেটা মানে খুব স্বাভাবিক থাকে না আমার, লো তো খুবই লো, হাই তো মারাত্মক হাই, এরকম। তো তারপর তো অপারেশনটা আমার কিভাবে হলো, কি অবস্থায় গেলাম, আজকে সত্যি বলছি ভিডিওটা আমি আর কিছু বলবো না, আমি আবার কালকে তোমাদেরকে বলবো। কেন কি প্রত্যেক দিনই দেখছি 34 মিনিট 40 মিনিট, তোমাদেরকে বারবার অনুরোধ করছি দেখার জন্য। সত্যি কথা তো, প্রতিটা মানুষেরই প্রচণ্ড পরিমাণে হচ্ছে একটা বিজি টাইম, সবাই বিজি একটা টাইমের মধ্যে দিয়ে দৌড়োদৌড়ি করছি, সেখানে যদি আমি 40 মিনিটের ভিডিও বানাই তো সত্যিই মানুষ পুরোটা দেখবেও বাকি করে, যতই আমি রিকোয়েস্ট করি। তো কেন আমি কি চাইবই, আমি তো চাইবই যে আমার ভিডিওটা আমার বন্ধুরা পুরোটাই দেখুক। তো সেই জন্য আজকে আমি এখানেই বন্ধ করে দিলাম ভিডিওটা, কালকে আবার এইখান থেকেই শুরু করব যে অপারেশন যে আমার হলো, যে কী অবস্থায় হলো, কী অবস্থায় আমি চলে গেছিলাম। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবসময় হাসি খুশি থাকো, অবশ্যই সাবধানে থাকো, কেমন? তোমাদেরকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আর আমি এখন আসছি, কেমন? লাভ ইউ।